ইসলামী ব্যাংক কোনো রাজনৈতিক দলের ব্যাংক, ইসলামী ব্যাংক এদেশের সাধারণ মানুষের ব্যাংক। অতএব এই ব্যাংকের বিরুদ্ধে কেউ কোনোরূপ ন্যারেটিভ দাঁড় করা যে কোনো একটি রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষক করার উদ্দেশ্যে এই ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছে এবং তারা ওই গ্রুপটিকেই সবসময় পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে, এটা বাংলাদেশ ব্যাংক মানতে চাচ্ছে না। সংযোগ হওয়ার মতো সুযোগই পায়নি, তাকে প্রতিহত করা হয়েছে, বাধা দেওয়া হচ্ছে। এই কারণে যদি স্বতঃস্ফূর্তভাবে উনি এই মিটিংয়ে সংযুক্ত বলা হতো যে পর্ষদ মিটিং করবে, এর সাথে ম্যানেজমেন্টের কোনোই সম্পর্ক নাই, তবে বিষয়টাকে একভাবে ব্যাখ্যা করা যায়। যেহেতু ম্যানেজমেন্ট এই মিটিংয়ে সংযুক্ত হওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়েছে বা তাদেরকে বাধা দেওয়া হচ্ছে, এই কারণে এটাকে বৈধ মিটিং হিসেবে ধরে নিতে হবে। উনি বাংলাদেশ ব্যাংকের গভর্নর কাছে পুনরায় ডেপুটি গভর্নর হিসেবে ফিরে আসার আবেদন করেছে কিনা সে ব্যাপারে আমি অবগত না। যদি কথার সত্যই ধরা হয়, আপনারা জানেন যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরের পদ 4টি। এই মুহূর্তে 4টি কোনো পদ শূন্য নেই। অতএব একজন অতিরিক্ত ডেপুটি গভর্নর নিয়োগের সুযোগ তো সরকারের নেই। গভর্নর মহোদয়ের কাছে আবেদন করলেও ডেপুটি গভর্নর নিয়োগ দেন সরকার। সরকার তো দেখেছেন যে এখানে ডেপুটি গভর্নরের কোনো পদ শূন্য নেই, অতএব কোন পদের বিপরীতে তাকে নিয়োগ দেবে। অতএব তাকে নিয়োগ দেওয়া যাচ্ছে না, অর্থ এই না যে সে ডিজি হিসেবে ফিরে আসার যোগ্যতা তার নেই। অবশ্যই এটার সাথে ওটাকে মিল করার কোনো সুযোগ নেই। যদি শূন্য থাকতো এবং বাংলাদেশ ব্যাংক তাকে রিজেক্ট বা সরকার তাকে রিজেক্ট করতো, তবে এই প্রশ্ন উঠতে পারতো যে কী কারণে উনি পুনরায় ডেপুটি গভর্নর হিসেবে যোগদানের যোগ্যতা হারালেন, কী কারণে। যদি যোগ্যতা হারিয়ে থাকেন, যদি আর্থিক বা নৈতিক কোনো স্খলন থাকে, তবে তো এই ধরনের ব্যক্তিকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান বানানোর সঠিক সিদ্ধান্ত ছিল না। অতএব সেইভাবে যাচাই করার সুযোগ নেই। উনি ডিজি হিসেবে ফিরে আসার যদি আবেদন করে থাকে, এটা সরকারের বিবেচ্য বিষয়। সরকার কাকে কোথায় বসাবে, সরকারের একজন রাজনৈতিক সরকারের নিজস্ব চিন্তাধারা থাকে। তারা বাংলাদেশ ব্যাংকের গভর্নর কাকে বানাবেন বা ক্যাবিনেট সচিব কাকে বানাবেন, বাংলাদেশ বিমানের এমডি কাকে বানাবেন, সেটা তাদের নিজস্ব রাজনৈতিক মতাদর্শের সাথে বা চিন্তাধারার সাথে অ্যালাইন করে করা হয়। অতএব সেগুলোই সর্বক্ষেত্রেই একজনকে নিয়োগ না পাওয়ার অর্থ এই না যে উনি একজন অযোগ্য ব্যক্তি। ইসলামী ব্যাংক বাংলাদেশের ব্যাংকিং সেক্টরের জন্য গর্ব করার মতো একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের উপর দিয়ে সময় সময় অনেক ঝড় বয়ে গিয়েছে, কিন্তু এই প্রতিষ্ঠানটি এখনও বটবৃক্ষের মতো দাঁড়িয়ে আছে। বটবৃক্ষ যেমন বিভিন্ন ছোট ছোট গাছ বলেন বা সাধারণ মানুষকে ছায়া দিয়ে থাকে, এই ব্যাংকেও আমরা দেখেছি যখন কোনো ব্যাংক লিকুইডিটি ক্রাইসিসে পড়ে, যখন কোনো ব্যাংকের এলসি পেমেন্টের জন্য ডলারের প্রয়োজন হয়, তারা সেভাবে সাহায্য করে থাকে। এই অবস্থান থেকে কোনো বিচ্যুতি ঘটেনি। জনগণকে আহ্বান জানাবো, তারা পূর্বের মতো শতভাগ আস্থাই ইসলামী ব্যাংকের উপর রাখবে। কারণ বাংলাদেশ ব্যাংক হৃদয়ে ইসলামী ব্যাংককে ধারণ করে আছে এবং সর্বদাই ইসলামী ব্যাংকের পাশে থাকবে। আমানতকারী হোক বা যারা বোনাফাইড বিনিয়োগকারী ইনভেস্টর, অনেক বড় বড় শিল্পপতি আছেন যারা তাদের কর্মজীবন শুরু করেছিলেন, ব্যবসায়িক জীবন শুরু করেছিলেন ইসলামী ব্যাংকের হাত ধরে। আজকে অনেকে তারা বিশাল মহিরু হতে পরিণত হয়েছে। তারা কেউই যাতে ইসলামী ব্যাংকের উপর ক্ষণিকের জন্য আস্থা না হারায়। ইসলামী ব্যাংক আছে, অটল অবস্থানে আছে এবং সামনে আরও এগিয়ে যাবে এবং বাংলাদেশ ব্যাংক সবসময় ইসলামী ব্যাংককে তাদের পাশে দেখতে চায়। আমরা যখন বিভিন্ন ইন্সপেকশন করি, ইন্টারনাল অডিট করি, এটা টিমের পারসেপশনের উপর অনেক কিছু নির্ভর। ওনার বিরুদ্ধে অভিযোগ ছিল উনি রংপুর অফিসে যখন দায়িত্বে ছিলেন ওখানে অনেক খরচ করেছেন বিপুল পরিমাণ। আপনারা জানেন যে যে কোনো অফিসের খরচ করলে যে ভাউচার করবেন তারা ওগুলি আবার বিলগুলো অ্যাডজাস্ট করতে পারে। উনি স্বল্প সময়ের মধ্যেই বদলি হয়ে অন্যত্র চলে আসেন, যার ফলে সবগুলো বিল যে ভাউচার দ্বারা অ্যাডজাস্ট করা ওগুলি কিন্তু নিচ থেকে নোট পুট আপ করতে হয়, সাথে ভাউচার সংযুক্ত থাকে এবং যে খরচটা হয়েছিল এটা যথাযথ অনুমোদন নিয়ে হয়েছিল, এগুলো কাগজ দেখে এগুলি অ্যাডজাস্ট করতে হয়। এই কাজগুলি সম্পাদন না করেই ওনাকে চলে আসতে হয়েছে, যার ফলে ওই সমস্ত ওই খরচগুলোকে আনঅ্যাডজাস্টেড খরচ হিসেবে উল্লেখ করে বলা হয়েছে যে উনি আর্থিক অপচয় করেছেন। ওখানে তো আর্থিক মানে তহবিল তসরুপের তো কোনো খরচ সুযোগ নেই। আপনি বলতে পারেন যে একটি টেলিভিশন কিনেছে 40,000 টাকা খরচ করেছে, এই যদি ব্যাখ্যা দেন উনি 40,000 টাকার তহবিল তসরুপ করেছেন, তবে এটা নিতান্ত একটা অন্যায় কাজ করে। কারণ এর বিনিময়ে একটি
পণ্য কেনা হয়েছে, যে পণ্য ওই অফিসে রয়ে গেছে। আপনি জানেন প্রতিটা জিনিস লিখিত অভিযোগ আসেনি, এবং বাংলাদেশ ব্যাংক এরকম কোনো ন্যারেটিভ দাঁড় করাতেও চায় না যে ইসলামী ব্যাংক কোনো একটি রাজনৈতিক দলের মানে ছত্রছায়ায় বেড়ে ওঠা একটি প্রতিষ্ঠান, বা সেই রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষক করার জন্য এই ব্যাংকটি কাজ করে যাচ্ছে। এই বয়ানের সাথে বাংলাদেশ ব্যাংক একমত না। তবে বিভিন্ন মাধ্যম থেকে, সেটা মিডিয়া হতে পারে, মানে দ্যাট ইজ প্রতিষ্ঠিত মিডিয়া প্লাস সামাজিক যোগাযোগ মাধ্যম, উভয় থেকে এই ধরনের অভিযোগ উঠেছে। আর গতকাল যে ঘটনাটা ঘটল, এতে কিন্তু ওই ঘটনাগুলোর মানে ওই অভিযোগগুলোর সত্যতা কিছুটা মনে করিয়ে দেয়। আমরা এটা বিশ্বাস করতে চাই না যে ইসলামী ব্যাংক কোনো রাজনৈতিক দলের ব্যাংক। ইসলামী ব্যাংক এদেশের সাধারণ মানুষের ব্যাংক। অতএব এই ব্যাংকের বিরুদ্ধে কেউ কোনোরূপ ন্যারেটিভ দাঁড় করার, যে কোনো একটি রাজনৈতিক দলকে পৃষ্ঠপোষক করার উদ্দেশ্যে এই ব্যাংকটি প্রতিষ্ঠিত হয়েছে, এবং তারা ওই গ্রুপটিকেই সবসময় পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে, এটা বাংলাদেশ ব্যাংক মানতে চাচ্ছে না। বাংলাদেশ ব্যাংক চাচ্ছে অন্য সকল ব্যাংকের মতো ইসলামী ব্যাংক পিএলসিও একটা নিরপেক্ষ অবস্থানে থেকে তাদের যে শক্ত মজবুত ভিত্তি আছে সেটাকে কাজে লাগে দিনের পর দিন এটা উন্নতির শিখরে আরোহণ করবে।